দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন যাকে আপনারা স্বনামেই চিনবেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, এবং তিনি একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি। তার আরও পরিচয় রয়েছে, তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য, তিনি কর্মপরিষদ সদস্য। এবং শফিকুল ইসলাম মাসুদকে আমি ব্যক্তিগতভাবে একজন সুবক্তা হিসেবে চিনি। তিনি ছাত্র রাজনীতি করতেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তার শিক্ষা জীবন সেখানে, ডক্টরেটও তিনি করেছেন সেখানে, বাংলা সাহিত্যে পড়াশুনো করেছেন। ঢাকায় তার রাজনৈতিক যে পরিচয় সেটি হলেও তার বাড়ি, তিনি যেখান থেকে নির্বাচন করেছেন সেটি পটুয়াখালী বাউফল এলাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি মাসুদ ভাই আজকে আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শুধু দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফ্যাক্ট চেকে আমাদের শিরোনাম করেছে এবং জানতেও চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের শক্তির উৎস কী। আপনি জানেন সাম্প্রতিক সময়ে আপনি পটুয়াখালীতেই আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি আমরা শুনেছি, কিন্তু নিশ্চয়ই আপনার কাছে এর কোনো ব্যাখ্যা রয়েছে। সেখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে, মানে আমরা অনেকগুলো বলবো, কথা প্রসঙ্গে বলবো, আমরা একটু দেখে নেই আসলে আপনি কি বলেছিলেন। মাসুদ ঢাকা থেকে এমপি হয় নাই, শফিকুল ইসলাম মাসুদ এমপি হয়েছে এবার বাউফলের মানুষকে এমপি মানে তাদেরকে পাওয়ারফুল করার জন্য। ইসলামি করেন মিয়া, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনারে জানিয়ে নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ দিয়ে দেখেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস 9 তারিখ থানার সামনে ওখানে দাঁড়াইয়ে তারপর দেখাইছি আমি কি জিনিস। 2 ঘন্টার মধ্যে ওসির চেয়ার থেকে সরাইছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছে এখান থেকে। আমরা মোটামুটি, অনেকে বলে কয় ভোটে এমপি হয়েছে, আর আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আপনার বক্তব্যটা আরও বড়, আপনার ব্যাখ্যার স্পেস রয়েছে। আমি এই জায়গাগুলো একটু ক্লিয়ার আপনার কাছে বুঝতে চাই যে আপনাকে জানতে হলে শেখ হাসিনাকে কেন জিজ্ঞেস করতে হবে, এর শানে নজুলটা কি? জি, আপনাকে ধন্যবাদ যে এই বক্তব্যটা দিয়ে শুরু করেছেন। তো এটা বেশ কিছুদিন আগে ঈদের পরে আমি গিয়েছিলাম। ঈদুল আজহার পরে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ছিল, ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামগুলো হয়েছে। তো এটা আমার সূর্যমণি ইউনিয়নের একটা প্রোগ্রাম, সেখানে সাধারণ মানুষের আয়োজনীয় প্রোগ্রামটা হয়েছে। এটার বেশ কয়েকটা প্রেক্ষাপট আছে। আমি তো 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চেষ্টা করেছি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সাধারণ মানুষের পাশে, বিশেষ করে আমার বাউফলবাসীর পাশে থাকার জন্য। আপনারা জানেন যে এই আন্দোলন সংগ্রামে আমাকে প্রায় 450 মামলার মুখোমুখি হতে হয়েছে। 67 দিন রিমান্ড, তার মধ্যে একসাথে প্রায় 27 দিন আমি একটানা রিমান্ডে ছিলাম মিন্টু রোডে। পাশাপাশি যে সাধারণ মানুষের কাছে আমি গিয়েছি, বিশেষ করে নির্বাচনের সময়, শেখ হাসিনার প্রসঙ্গটা এ কারণে এসছে যে এই এতগুলো মামলা, এতদিন রিমান্ড আমাকে কিছুটা ফিল্মি স্টাইলে নির্যাতন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল, ওনার কথাও আমি শুনেছি। ফোনে আমাকে পুলিশ যখন চোখ বাঁধা অবস্থায়, যে প্রথম দিন আমাকে যখন কোর্টে তোলা হয়, মানে আমি হেঁটে কোর্টে উঠেছি কেন, এটা পুলিশকে জেরা করা হয়েছে যে তার মতো এত বড় একটা সন্ত্রাসী, তার ভাষায় তাকে গ্রেপ্তার করা হলো, সে মানে হেঁটে কোর্টে উঠতে পারলো কীভাবে সিঁড়িতে। তো স্বাভাবিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিপ্রায় তো তৎকালীন পুলিশের যারা ছিলেন তাদের বাস্তবায়নের দায়িত্ব আছে। তো কোর্ট থেকে যখন নিয়ে আসলো, প্রথম দিনই আমার 10 দিনের রিমান্ড হলো। 10 দিনের প্রথম দিনের রিমান্ডেই আমাকে প্রথম দিনেই শারীরিকভাবে মারাত্মকভাবে আমাকে নির্যাতন করা হয়। তো যে নির্যাতন করা হয়েছে তাতেই আমাকে হুইল চেয়ারে যেতে হয়েছে পরের দিনেই। তো পুলিশের মধ্যেও তো 1-2 জন যারা থাকে, কিছুটা মানবিক ব্যাপার তাদের মধ্যে কাজ করে। তো বলেছিল যে স্যার আপনি কিছু মনে করবেন না। আমি তখন একটা ইউনিভার্সিটির টিচার। স্যার কিছু মনে করবেন না, যে নির্দেশ উপর থেকে যা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনার উপরে 5% আমরা, মানে 5% আপনার উপর কার্যকর করেছি, আর 95% আমরা কার্যকর করি নাই। কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমরা ভালো জানি।
তো 5% থেকে আমাকে হুইল চেয়ার নিতে হয়েছে। হুইল চেয়ার থাকা অবস্থায় আমি প্রায় 1-1.5 বছরই আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে এবং হাসপাতালে থাকতে হয়েছে। আমার পিজি হাসপাতালে আমাকে নেওয়া হয়েছে এবং টর্চার করার পর আমি যখন আমার বমিটিং হয়েছিল মাথায় আঘাত করার কারণে, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যখন নিয়ে যাওয়া হয় তখন আমার সেন্স ছিল না। আমি যখন আসার পথে তখন আমি পুলিশকেই বলতে শুনেছি কিছুটা সেন্স যখন ফিরেছে তখন সাথে সাথে আবার নিয়ে চলে আসছে। মানে এটা বাইরে লিক আউট করতেও দেয় নাই তারা, টেকনিক্যাল কারণে, যেটা বাইরে প্রচার হয়ে গেলে এটা নিয়ে আবার একটা আন্দোলন হবে। তো যখন নিয়ে আসে তখন পুলিশেরা নিজেরা পরস্পর গালিগালাজ করতেছিল অফিসারদেরকে, ঊর্ধ্বতন অফিসারদেরকে, যে এখন যদি মারা যায় তো চাকরি তো কারো থাকবে না, মারার সময় হুঁশ থাকে না। তো সেই পর্যায় থেকে আমার এই মামলাগুলো জামিন নিতে সময় লেগেছে 1.5 বছর, কিন্তু আমি বের হয়েছি 4.5 বছর পরে। এবং সেই বের হওয়াটা ছিল আমার শ্বশুর তার ডেথ সার্টিফিকেট দিয়ে। এবং ওই ডেথ সার্টিফিকেট দিয়ে যখন আমি বের হতে যাই তখন ডিজিএফআই, এনএসআই, ডিএসবি সবাই ছিল সেখানে। তো আমাকে 1-2 জন হাসতে হাসতে বলছিল যে মাসুদ ভাই, আজকে আপনার জন্য ভাগ্যটা ভালো যে আপনার শ্বশুর মারা গিয়েছে। তাই আমি বললাম, আমার ভাগ্যটা ভালো শ্বশুর মারা গেছে, এটা কি ধরনের কথা? বলে যে না হলে আজকেও আমাদের নির্দেশনা ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো ডেথ সার্টিফিকেটটা আপনাদের আইনজীবীরা শো করার কারণে মানবিক বিষয় হিসাবে আপনাকে মূলত আজকে আমরা ছেড়ে দিচ্ছি। এটা কি পুরো জামিন হয়েছিল না জামিনই হয়েছিল, মানে জামিন হয়ে আমি আটকা পড়ে আছি মানে এক ধরনের আমাদের আইনজীবীরা এটাকে করে রেখেছেন যে বের হলে আমাকে তারা আবার নিয়ে যাবে। আমি 3বার বের হয়েছি। প্রথমবার বের হওয়ার পরে হলো না, আমাকে নিয়ে গেল, তখন 4 দিন আমাকে গুম করে রাখলো মিন্টো রোডে। পরে জানলাম যে আমাকে মিন্টো রোডে রাখা হয়েছে চোখ বেঁধে। আমাকে রামপুরা পরে মামলা দেখালো যে রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে। মানে এতটা অমানবিক এবং নির্লজ্জ ব্যাপার ছিল। ওকে করেছে তারা। তো 3rd টাইম যখন আমি বেরোই, 2nd টাইমে আমি নো অ্যারেস্ট যে হাইকোর্টের অর্ডার, সেই অর্ডার সাথে ছিল আমার 2nd টাইম। তো আমি 2nd টাইম বের হওয়ার সময় আমার একটা সন্দেহ ছিল যে এবারও হয়তো আমাকে বের হতে দেবে না। তা আমি কিছুই নেইনি। আমাকে আইনজীবীরা বললো আপনার কিছু নেওয়ার দরকার নেই, আপনি শুধু বের হয়ে আসেন। আমার মালামাল কাপড় চোপড় কিছু ছিল, কিছু শুধু কোরআন শরীফ ছিল একটা, ওই আন্ডারলাইন করে পড়া ওই কোরআন শরীফ, আর এক হাতে আমার ইয়াটা ছিল নো অ্যারেস্ট নো হ্যারেজের। তো ওই কাগজ নিয়ে আমি বের হয়ে 1 পা রেখেছি। 2nd টাইম বের হওয়ার সাথে সাথে তারা আমাকে তুলে নেয়। তুলে নিয়ে আমার চোখ বাঁধে, হাত বেঁধে রাখে, তারপরে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সের কথা বলে, কোনো সাংবাদিক যেন জানতে না পারে, কোনোভাবেই যেন এটা বাইরে না যায়। তো মানে সিনারিটা এরকম ছিল যে তারা আমাকে ক্রস ফায়ার দিবে। এবং আমাকে রাত 3টা পর্যন্ত যখন ওই অবস্থায় রেখে দেয়, আমাকে একজন এসে কানে কানে বলল যে, আমার চোখ বাঁধা তখনও, যে ভাই আপনি বেঁচে গেছেন, আপনার জন্য সুখবর আছে। আমি বললাম কি আমি মানে কি বাড়ি যেতে পারবো? বলছে বাড়ি যাওয়া বাদ দেন, আপনার বাড়ি যেতে হবে না, আপনি বেঁচে গেছেন, এটা হলো মূল কথা। তো তিনি বুঝাতে চাইলেন যে আমার ব্যাপারে ভিন্ন কোনো ডিসিশন ছিল। তো ওখানে কেউ বা কারা মোবাইলে যে ছবি তুলেছে, ওই ছবিটা ব্যাপকভাবে দেশে বিদেশে ভাইরাল হয়ে যায় তখন। তো একদম ওই অফিসার যারা আমাকে গ্রেপ্তার করেছে তাদের নাম, ঠিকানা, বাড়ি লিক আউট হয়ে যাওয়ার কারণে আল্লাহরই ফায়সালা ছিল, যে বললেন না শক্তির উৎসটা কি। তো সেই প্রসঙ্গে শেখ হাসিনার কথা বললেন, তো এই জন্য বললাম যে মূল কথাটা ছিল এই বের হয়ে আমার চোখের সামনে দিয়ে, তখন তো আমরা বিরোধী দল মানে বিএনপি আমরা একসাথে আন্দোলন করি। তা আমি বললাম যে বিএনপির এত বড় বড় নেতারা আমার সামনে থেকে বের হয়ে যাচ্ছেন, ওনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, ম্যাক্সিমামদেরই হচ্ছে না, তা আমার সমস্যা হচ্ছে কেন? তো বললো যে মাসুদ ভাই, এগুলো আপনারা রাজনীতি করে, আপনারা বুঝেন না, সমস্যা ওনারা না, সমস্যা তো আপনারা সমস্যা। তা আমি বললাম তো কি বলছে, যে ভাই আপাতত আর বের হওয়ার চেষ্টা করেন না, আপনি ভিতরে থাকেন। তো এটা বলেছি এই জন্য যে আমরা সমস্যা, এই শেখ হাসিনা আমাদেরকে যে টার্গেট করেছিলেন, এবং আপনি জানেন যে আমার এই বক্তব্যটা আমি হয়তো বলাটা রাজনীতির পরিভাষায় আমরা এটা সাধারণত বলি না, আমরাই বলি আর কি। তো সেই জায়গাটা আমি শব্দটা ব্যবহার করেছি, যেহেতু ওখানে আমার লোকাল একটা ব্যাপার। জি। তো সেই জায়গায় শেখ হাসিনার ব্যাপারটা বলেছি যে সে আমার নির্যাতন নিপীড়নের সব কিছু জানে এবং তার ডিকটেশন এগুলো হয়েছে। সেই জায়গায় সেখানেই সে আমাকে দুর্বল করতে পারে না আল্লাহর রহমতে। আর এখন যদি কেউ আমাকে দুর্বল করতে চায়, পাওয়ার দেখাইতে চায়, তো এটা তো পারার কথা না। 1, 2 হচ্ছে আর একটা শানে নজরুলের কথা যে কারণে বলেন, এটা একটু বলে নেই। আমি যখন ভোট চাইতে যাইতাম, জি, এই প্রত্যেক ভোটার একেবারে
মানে প্রত্যেক ভোটার একটা কথাই বলতো, বিশেষ করে মহিলারা, মা বোনেরা, যে বাবা বা ভাইয়া বা ভাই আপনাকে ভোট দিব, কিন্তু ভোটটা রক্ষা করতে হবে। আমি বললাম এই সন্দেহটা কেন? বলছে সন্দেহটা এই কারণে যে আমরা যত জায়গায় শুনতেছি যে আপনি ভোট পাবেন কিন্তু আপনাকে জিততে দেওয়া হবে না। এমনও ছিল যে আমি যখন যাচ্ছি বলছে আপনার আসতে হবে না, আপনার জন্য আমরা তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, চোখের পানি ফেলি, আপনি জিতবেন এটাও মনে করি, কিন্তু আপনাকে ভোটটা ধরে রাখতে হবে। তা এই জায়গায় তখন আমাকে সবাই মিলে বলল যে মাসুদ ভাই আপনি ভোটে জিততে পারবেন না, আপনাকে মানে এই যে মানে দুর্নীতিবাদ যারা অবৈধ পাওয়ার খাটাচ্ছে, তারা যে ভোট কেটে নিয়ে যাবে, দখল করে নিয়ে যাবে, এই জায়গাটা আপনাকে পাহারা দিতে হবে। কিন্তু পাওয়ার তো আপনার, আপনি বলেছেন পাওয়ার আমার না, পাওয়ার আমার না। আপনি বলেছেন যে 9 তারিখে থানার সামনে দাঁড়ায়া দেখাইছি আমি কি জিনিস, আমি দেখাইছি। আমি আরো দুইটা বলে নিই। 2 ঘন্টার মধ্যে ওসিরে চেয়ার থেকে সরাইছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। তো এটা আপনি কিভাবে সম্ভব হলো আপনার পাওয়ার না থাকে? এটা আমার পাওয়ার, আমি একা দাঁড়াই থাকলে কি এটা হতো? কিভাবে হয়েছে? হয়েছে তো জনগণের মাধ্যমে। আমি 4:30টার সময় যখন আমার বিভিন্ন জায়গা থেকে প্রায় 50 থেকে 60 জন ভাইকে মর্মান্তিকভাবে তাদেরকে আহত করা হয়েছে, কোথাও পিটানো হয়েছে, কোথাও হাত ভেঙে দেওয়া হয়েছে, কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে নির্বাচনে জাস্ট 2 দিন আগে। মানে সিনারিওটা এরকম যে তারা কোনোভাবে আমাদের লোকদেরকে মুভ করতে দিচ্ছে না। তখন আমি ওসিকে বারবার বলতেছি নো অ্যাকশন, মামলা নিয়ে যায়, মামলা নিচ্ছে না। আর্মিকে বলি, আর্মি অ্যাকশন প্লে করছে না। আমি তখন ডিসি যে ছিলেন ওনাকে জানিয়েছি, এসপিকে বারবার বলতেছি, কোনো অ্যাকশন হচ্ছে না। আমি তখন লোকদেরকে বললাম যে ভাই এখন একটাই পথ আছে, সেটা হচ্ছে আল্লাহর রহমত, আর আপনারা যদি এখন প্রশাসনের সাথে কথা বলেন তাহলে ব্যবস্থা হবে। আমি থানায় যাচ্ছি, আপনারা আসেন। এই থানায় যাচ্ছি, আপনারা আসেন, এতটুকু বলার 1.5 ঘন্টার মাথায় প্রায় 20 থেকে 25 হাজার লোক ওখানে চলে আসছে। জি, এসে তারা রাস্তা ব্লক করে দিয়েছে, থানার সামনে বসে গেছে। আমি এর মধ্যে প্রোগ্রাম করতেছি, আমার তখন নির্বাচনী গণসংযোগ চলতেছে। আমি এসে দেখি আমাকে বারবার প্রশাসনের পক্ষ থেকে ফোন দেওয়া হচ্ছে। তো আমি তো ফোন আমার পকেটে, আমি বক্তব্য দিচ্ছি, প্রোগ্রাম করতেছি, তো অন্য লোকরা ম্যানেজ করতেছে। আমি এসে দেখি মাগরিবের পরে মানে পুরো রাস্তা থানার সামনে লোকজন ভর্তি। আমাকে তখন প্রশাসন বলল যে আপনি একটু ব্যবস্থা নেন, আর আমরা দেখতেছি আপনি যে কমপ্লেনগুলো আপনার পক্ষ থেকে করা হয়েছে এগুলো আমরা দেখতেছি। এই দেখতেছির মধ্যে আমি শুধু বললাম যে আর্মির ব্যাপারে আমি কোনো কথা বলিনি। আমি বলছি যে ওনাদের যে অ্যাকশন নেওয়ার কথা, ওনার অ্যাকশন নিচ্ছেন না, বাট ওসি টোটালি তার যতটুকু বায়োডাটা আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, তার যে ভূমিকা, সেই জায়গায় সে সিদ্ধান্তই নিয়েছে আমাকে জিততে দিবে না, এবং অন্য যে বিএনপির প্রার্থী আছে তাকে সে কায়দা কানুন কৌশল করে টোটাল একটা সেট আপ সে ঠিক করে, তার একটা ডকুমেন্টসও আমরা প্রশাসনের হাতে দিলাম যে তাকে রেখে কোনোভাবে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা প্রশাসন তাদের দিক থেকে তারা তদন্ত করেছে, করে নাই, করে তারা বলল যে ঠিক আছে, এখন থেকে ওসির দায়িত্ব পালন করবে। তখন এসপি সার্কেল যিনি ছিলেন, আচ্ছা, এসপি সার্কেল ওনারা দায়িত্ব দিলেন যে চেঞ্জ হবে হবে না, ওইটার চেয়ে বড় কথা হলো আমাকে জানানো হলো, ওই আমার সামনে ওখানে তখন আর্মির লোকজন ছিল, সবাই ছিল, যে এসপি সার্কেল দায়িত্ব পালন করবে। আমি সাধারণ মানুষকে তখন যারা আমার সামনে আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটাতে আপনারা ঠিক আছে কিনা, আপনারা রাজি আছেন কিনা। ওনারা বললো যে ঠিক আছে, কিন্তু আর্মিকেও করতে হবে। এই যে সমস্ত ব্যাপারে আমাদেরকে তারা ব্যারিকেড তৈরি করতেছে, ভোট আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে, ভোট চাইতে গেলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এগুলো অনেকগুলো রেকর্ড ছিল তখন আর কি। তো আর্মিও কিছু কিছু ভূমিকা নিয়েছে, কিছু কিছু ভূমিকা নেয়নি। তো একই সাথে আমাদের কাছে তখন আমরা খবর পেলাম মানে আমার সামনেই বলা হলো, আর্মির যিনি দায়িত্বে ছিলেন, যে আমরা ওসির ব্যাপারে এখনই কথা বলেছি, ওসির দায়িত্বে থাকবে এসপি সার্কেল। আর তারপরে আমরা ওখান থেকে যখন চলে আসি, পরে আমরা জানলাম যে মেজর যিনি ছিলেন দায়িত্বে আমাদের ক্যাপ্টেনের, মানে ওই কোম্পানির, তাকেও চেঞ্জ করা হয়েছে। তো এই চেঞ্জটা করা হয়েছে, তো ব্যক্তি মাসুদ একা দাঁড়িয়ে থাকলে তো আর চেঞ্জ হতো না, চেঞ্জ হয়েছে এই হাজার হাজার মানুষ। আপনি একটা উপজেলার মতো জায়গায় 20 থেকে 25 হাজার লোক চলে এসে পুরো এলাকা মানে কন্ট্রোলে নিয়ে নেওয়া, এবং প্রশাসনের সামনে তখন আসলে আর কোনো উপায়ও ছিল না, এত মানুষকে তারা কন্ট্রোল করার সুযোগ ছিল না। আমি নিজেও কন্ট্রোল করতে পারছিলাম না। আমি বারবার বলতেছি যে আপনারা রাস্তা ছেড়ে দেন, বলছে না আমরা নির্বাচনে ভোট দিতে চাই, নিরপেক্ষ একটা পরিবেশ নিশ্চিত করতে চাই, এবং প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। সো আমি এখানে যে বক্তব্যটা আপনি বলছেন পাওয়ার, শেষ লাইনটা কিন্তু ভিডিওতেও দেখায় না কেউ, এবং নিউজ যারা করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শেষ লাইনটা কেউ দেখায় না। শেষ লাইনটা হচ্ছে যে আমি এই পাওয়ারটা এবার 3.5 লক্ষ মানুষের কাছে হ্যান্ড ওভার করতে চেয়েছি, এবং সেটা আমি পেরেছি।
এবার 3.5 লক্ষ মানুষ আপনি পাওয়ার আরো দেখাবে। বলেছেন যে এবার ব্যক্তি আমি এবং হচ্ছে দল পাওয়ার মানুষকে, দেখাবে না। মানে এখানকার, মানে এবার এমপি হয়েছে এমপি এখানকার হয়েছে মানুষ। এলাকার লোকেরা। জি জি। আমি এই কথাটা এজন্য বলেছি যে 54 বছরে ওখানে ব্যক্তি এবং দল এমপি হয়েছে এবং লোকেরা আমাকে এই কারণে ভোট দিয়েছে। এবং আমি এখনো বলি, আমি এলাকার লোকদেরকে গেলে বলি, মজা করে বলি, এমপি সাহেব কেমন আছেন, এবং আমি বলি যে এখন কি অবস্থা এলাকায়, মানে আপনি কি এখনো এই যে কথাগুলো বলেছি, এটার আরেকটা শানে নজরুল বলি আপনাকে। জি, গালিগালাজ করে, হুমকি দেয়, থ্রেট করে এখনো? হ্যাঁ, 24 ঘন্টা টাইম দেয়, 24 ঘন্টা সময় দিলাম, না হলে বয়কট, অবাঞ্ছিত ঘোষণা, এসব আমি মানে এগুলো আমার কাছে শুধু ক্লিপ পাঠায় লোকেরা। খুব স্বাভাবিক, গ্রামের লোকেরা মনে করে যে আমাদের এমপি সাহেব তো কিছু বলে না, তো ওনাকে তারপর এগুলো বলেই যাচ্ছে একের পর এক। তো আমাকে যখন এগুলো একটা পর একটা পাঠায়, আমি বললাম সবর করেন একটু। যখন কেউ বিজয়ী হয় তার ব্যাপারে যারা পরাজিত হয় তাদের একটা রিয়াকশন থাকে। আমি কিন্তু বিজয়ী হওয়ার 24 ঘন্টার মধ্যে পরাজিত বিএনপির যে প্রার্থী তার কাছে গিয়েছি, দোয়া নিয়েছি, একসাথে ছবি তুলেছি, এবং ওনাকে আমি বলেছি যে আপনার পরামর্শ, অভিজ্ঞতা, আপনি একবার এমপি ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। কিন্তু মুশকিল হচ্ছে ওনার যারা অনুসারী আছে কিছু খুবই ভিনডেক্টিভ এবং অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, সেই সমস্ত ভাইদের পক্ষ থেকে যখন এই বক্তব্যগুলো আসে, ওই ক্লিপগুলো আমাকে এক নাগারে আমার ভাইয়ের আমাকে পাঠাতে থাকে। এবং এখন এলাকায় একটা কথা উঠে গিয়েছিল যে এবারের এমপিটা একটু সস্তা টাইপের হয়ে গেছে আর কি, এবং এই এমপি দিয়ে চলবে না আর কি। না, আপনি বলছিলেন যে মানে ভালো MP ভালো হয়েছে লোকের খাওয়া নাই। জি। আমি বললাম যে ভাই এটি কি ধরনের কথা হলো, মানে অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিতে না পারলে এটা চলবে না, এটা কথা। এই কারণে 3টা কথা বলেছি যে দেখেন আমরা ভালোর জবাবটা ভালো দিয়ে দিতে চাই। এটা কি ধরনের কথা যে ভালো লোকের খাওয়া নাই? তাহলে আমরা এই সমাজটা চেঞ্জ করতে পারবো না, আমরা এই সমাজটা বদলাতে পারবো না। আমরা 2024-এ তো এটার জন্যই আমাদের সবাই মিলে আমরা লড়াই করেছি। সেই জায়গায় আমরা তো জনগণের, আমরা কি স্লোগান দিয়েছিলাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমরা সবাই চিৎকার করে বলেছি জনতা জনতা। তো সেই জনতাকে জিম্মি করে এমপি হয়ে যাওয়ার পরও এখন চাঁদা দিতে হবে। তাহলে দিন বদলায় নাই? দিন বদলেন। এমপি হয়ে যাওয়ার পরও স্টেশন লঞ্চঘাট তাদের দখলে রাখতে হবে, এমপি হয়ে যাওয়ার পরও চর তাদের দখলে রাখতে হবে, এমপি হয়ে যাওয়ার পরও তাদের কথা মতো সব কিছু চলতে হবে। তা এমপি হয়ে যাওয়ার আপনি দেখবেন যে আমাকে মাঝে মধ্যে বলে যে ভাই বরিশাল পটুয়াখালী কি আছে এখন? আমি বললাম কেন? বলছি শুধু বাউফল তো শুনি, আর তো কিছু শুনি না। আমি বললাম এটা তো ভালো কথা, বাউফল আমি তো বলেছিলাম। আপনি কি ওগুলো হতে দিচ্ছেন? না, হতে দিচ্ছি না। এই যে হতে দিচ্ছি না, এইটার কারণে এই যে রাস্তাদের মানে উন্নয়নমূলক কাজ যাচ্ছে, আমরা সংসদে বলেছি ডেভেলপমেন্টের কাজ যাচ্ছে, মানে যেগুলো জনপ্রতিনিধি এলাকার চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তো করার আবার একটা মানে সিস্টেম আছে, যেই ওনাদের কাছে যাচ্ছে আমি ওনাদের ডেকে ওনাদের সাথে কথা বলেছি যে দেখেন এটা বাউফলের মানুষ, আপনারা বাউফলের কাজ বাউফলের জনগণের জন্য করবেন। সেখান থেকে যদি 3 লাখ টাকা 2 লাখ টাকা কেউ নিয়ে নেয়, রাস্তা করতে মানে শুরু করা হচ্ছে এক পাশ থেকে, আর এক পাশ থেকে রাস্তা উঠে শেষ হয়ে যাচ্ছে। ব্রিজ একটা করা হচ্ছে না, শেষ হয় নাই। আজকে দেখলাম ব্রিজ একটা করা শেষ হয় নাই, সেটা ফাটল ধরে পড়ে যাচ্ছে। ব্রিজ করার জন্য যে স্লোপগুলো তৈরি করা হয়, সেই স্লোপ আমাদের সাংবাদিকরা গিয়ে, সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর যারা গিয়ে এরকম করে শুধু হাত দিয়ে রাখতেছে, ভেঙে শেষ হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে এভাবে যদি করতে থাকেন তাহলে এগুলো তো বন্ধ করতে হবে। এই যে বন্ধ করতে যাচ্ছি এটা তাদের ভালো লাগছে না। এই যখনই ভালো লাগছে না তখন পাওয়ার খাটাচ্ছে। তো পাওয়ার আমি বলছি এই অর্থে যে এখন জনগণ তো আপনাদের আটকাবে। আমি বলেছি এটা শুধুমাত্র পুলিশ প্রশাসন, এটা শুধুমাত্র প্রশাসনের লোকেরা, এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে যারা জড়িত তারা যে এগুলো শুধু চেক করবে তা না, এগুলো জনগণ আপনাদের দায়িত্ব। আমি ওই যে হাসতে হাসতে বলি আর কি যে এবার তো শুধু শফিকুল ইসলাম মাসুদ এমপি না, এমপি তো আপনারা। সুতরাং এগুলো প্রোটেকশনের দায়িত্ব আপনাদের আছে, আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন এবং এই ব্যাপারে এই প্রোটেকশনগুলো জনগণ নিচ্ছে। এই যে নিচ্ছে এটাও কিন্তু ওই যে বলেছিলাম যে এবার পাওয়ার দেখাবে 3.5 লক্ষ মানুষ। কি মনে হয় আপনি কি পারবেন? অবশ্যই পারবো এবং পারতে হবে আমাদের। পারার জন্যই তো আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এবং এটা না পারা ছাড়া তো আমাদের গতি নাই। আমরা তো ভালো থাকতে পারবো না, কেউ ভালো থাকতে পারছি না। আমি সংসদে আমরা বলার চেষ্টা করতেছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে এই যে বাজেট দেওয়া হয়েছে 9,38,000 কোটি টাকার, এই বাজেটের একটা বড় অংশ ছোট ছোট কাজ, সেই ছোট ছোট কাজ আমরা দেখতেছি যে উন্নয়ন হচ্ছে যা তার চেয়ে দুর্নীতি হচ্ছে বেশি। এই সময়ে এসে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। আপনি তো, আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এখন ট্রলেরও শিকার হচ্ছেন। আপনি যেখানে আসবেন, আমরা একটি কার্ড আমাদের ফেসবুকে দিয়েছিলাম, অনেক মন্তব্য আছে, সবগুলো আমি আর আপনাকে শোনাবো না, আপনি দেখে নিন। একটা প্রশ্ন করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাচনের আগে আপনার স্ত্রীর নামে 2,52,00,000 টাকা ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিয়েছেন। আসলে কি বিষয়টা এরকম, বা কোনো ঋণ নিয়েছিলেন আপনি? হ্যাঁ, ঋণ নিয়েছেন।
আমার ওয়াইফ একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, অত্যন্ত নিয়ম মেনে এ ব্যাপারে ব্যাংক থেকে সে লোন নিয়েছে, হোম লোন নিয়েছে, খুবই স্বাভাবিক প্রক্রিয়ায়। এবং একটা ব্যাংক থেকে একজন মানে আই স্পেশালিস্ট তার এই 2 কোটি টাকার লোন নেওয়াটা তো কোনো আলোচনার মধ্যে আসার কথা না। এটা একেবারে নিতান্তই ব্যক্তিগত প্রতিহিংসা কি থেকে কাজে এই ব্যবহার কাজগুলো। করেছেন উনি, আপনি জানেন? হোম লোন, আর কোনো কাজ না। হোম বাসা মানে ফ্ল্যাট কেনার জন্য। ফ্ল্যাট কেনার জন্য 2 কোটি টাকা। না আপনি তো একদম নির্বাচনের আগে তো না আপনার নির্বাচনের কাজে খরচ হয়েছে? না, প্রশ্নই নাই। নির্বাচনে টাকা খরচ আমার খরচ করতে হয় নাই, লোকজন খরচ করেছে। আমি বিরতিতে যাব, যদি একটা প্রশ্ন করে সেটা যদি শেষ করতে পারি, আমার খুব জানতে ইচ্ছে করে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লিডার ছিলেন, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন। এই সন্ত্রাসীটা কে আমি জানতে চাই। যে আপনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস, আপনার সাথে কি হয়েছিল, কার সাথে হয়েছিল, আমি একটু জানতে চাই। এটা ছিল ওই সময় আমরা তো আমি তো 94-5 সেশন থেকে পড়াশোনা ওখানে। তো সেই সময় আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলে ছাত্র মৈত্রী জাসদ ছাত্র ইউনিয়নের একটা ব্যাপক ওই অঞ্চলে বাদশাহ যে ছিলেন এমপি তখন, তার একটা বাহিনী ছিল ওখানে এবং ইউনিভার্সিটি তাদের কন্ট্রোলে ছিল। এবং বলা হয়ে থাকে আমরা যখন যাওয়ারও 5-7-10 বছর আগে মানে ঘোষণা দিয়ে তারা, মানে এটারও আমার একটা ভিডিও ক্লিপ কাট করে তারা প্রচার করতো আর কি, যে শুধু শেরেবাংলা হল একটা আছে, হ্যাঁ দেখেছেন, শেরেবাংলা হলে ছাত্রমৈত্রী ঘোষণা করেছিল যে শুধু শেরেবাংলা হলে ছাত্রমৈত্রীর যে আর্মস আছে এই আর্মস দিয়ে পুরো রাজশাহী প্রশাসনকে তারা মানে ফেস করতে পারবে। সেই ছাত্রমৈত্রীর সাথেও লড়াই করে ছাত্র শিবির অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে যোগ্যতা, দক্ষতা এবং সাধারণ ছাত্রদের মধ্যে, ছাত্র শিক্ষার্থীদের মধ্যে আমরা একটা গ্রহণযোগ্যতা অর্জন করে তাদেরকে ফেস করেছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করা, না, অভিযোগ বিশেষ করে আমি থাকবে। যদি জামিল আক্তারের কথা বলি, সেই হত্যাকাণ্ডে ছাত্র শিবিরের লোকজন জড়িত থাকার তো অভিযোগ, মামলাও তো হয়েছিল। জামিল মামলা আক্তার হয়েছিল, সেই মামলায় আমাদের লোকজন খালাস পেয়েছে, এটা প্রমাণিত হয় নাই। মানে ওখানে তো আপনারাও সংঘাতে জড়িয়েছেন এবং রাজশাহী এলাকার আমরা শুনলাম বুধপাড়া নামের একটা এলাকা ছিল, আশপাশে পুরোটাই আপনাদের দখলে। এভাবে মানে কতটা নেবেন এটা? গ্রামের আমাদের ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকার লোকেরা আমাদেরকে পছন্দ করতো 3টা কারণে। না কিন্তু আপনারা নাকি বিয়ে থাকা করে ওখানে অনেক বড় জায়গা করেছেন। এটা একটা অবাস্তব ব্যাপার। বলুন। অবাস্তব ব্যাপার এই কারণে যে বিয়ে শাদী তো এক এলাকার লোক আর এক এলাকায় করবে, তো সেই জায়গায় ছাত্র শিবির ওখানে কতজন বিয়ে করছে আর কতজন, এটা নিশ্চয়ই কোনো পরিসংখ্যান কারো কাছে নেই। এটা হচ্ছে ছাত্র শিবিরকে ওখানকার মা খালারা, আমাদের চাচিরা যারা আছেন, যারা চাচারা আছেন, দাদারা আছেন, এতটা পছন্দ করতেন এই কারণে যে তার ছেলেকে নামাজ পড়তো না সে তার ছেলেকে নামাজ পড়াতো, যে কোরআন জানতো না তাকে কোরআন শেখাতো, যে বখাটে ছিল তাকে সৎপথে নিয়ে আসতো, যে মাদক সেবী ছিল তাকে মাদক সেবন থেকে রক্ষা করতো। তো এইরকম 5টা 7টা 10টা 15টা কেস যখন এলাকাতে ঘটে, তখন স্বাভাবিকভাবে অন্য মাখালারা দায়িত্ব নিয়ে, আমি আপনাকে বলি, আমি যখন জেলখানায় রাজশাহী ইউনিভার্সিটিতে আমি প্রথম জেলখানায় গেছি 98-এ, যাওয়ার পরে ওখানকার একজন লয়ের শিক্ষক আমাকে ফোন করে, মানে ওখানকার জেলারকে ফোন করে বলেছিল যে শিবিরের কাছে, ওনার ছেলে অ্যারেস্ট হয়েছিল, যে শিবিরের কাছে আমার ছেলেটা রাখবেন, ওদের ওয়ার্ডে রাখবেন, যাতে আমার ছেলেটা মাদক থেকে মুক্ত হয়ে কোরআন শিক্ষক। না মিথ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, আমি তার ছেলেকে পড়িয়েছি, রেখেছি এবং তারপরে বের করেছি কোরআন পড়ে। এবং যখন জামিন হয়েছে, জামিন হওয়ার পরেও সে এসে আবদার করেছিল প্রশাসনকে যে ওকে আরও কিছুদিন রাখা যায় কিনা। তখন প্রশাসন বলেছিল স্যার এটা তো সম্ভব না, যতটুকু শিখেছে এর উপরে আপনি সন্তুষ্ট থাকেন। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই কাজগুলো করেছি ভাই। আমাদের হয়তো কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে থাকে, তো প্র্যাকটিক্যালি আমাদেরকে তো এটা বুঝতে হবে যে আমরা এগুলো প্র্যাকটিস করি, এগুলো শুধু মুখে বলি না আমরা। আমি সেই রাজশাহী সেই ইউনিভার্সিটির ছাত্র, যে ইউনিভার্সিটিতে সব্বেদারি অর্থাৎ রাত্রে তাহাজ্জুদ পড়াতাম ছাত্রদেরকে, সেই তাহাজ্জুদ প্রোগ্রামে পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করেছিল লতিফ হলে, সেই আমির আলী হলে, লতিফ হলের পরে আমির আলী হলে আমরা তাহাজ্জুদ পড়তেছি, সেই প্রোগ্রামে এসে পুলিশ অ্যাটাক করেছিল। আমি এটা বলেছি, সেই প্রোগ্রামে এসে যখন তারা দেখলো যে আমরা, তখন মোনাজাত শেষ সময়। সালটার কথা কত বললেন আপনার সময়টা? আমার 94-5 সেশন। 94-5 সেশন মানে আমাদের একটু পরে, মানে ওই সময়টা আমরা ইউনিভার্সিটিতে। ওই সময় কিন্তু আমরা বিভিন্ন সংঘাত সংঘর্ষের খবর পাই, পত্রিকার খবর কিন্তু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে, মানে একদম হামলা। তারপরে এই যে জামিল আক্তারের কথা আমি বললাম, তাকে মেরে ফেলা হলো,
আপনি বলছেন এটা আপনার আরো মতো আগের, এটা যে জামিল আরো আখতার আগে, জি আগের ঘটনা। জি আমরা তো, হ্যাঁ, সেই জায়গায় বলছিলাম যে এই যে সভ্যদারি প্রোগ্রামে পর্যন্ত পুলিশ নিয়ে আসা হয়েছিল, যে এরা ট্রেনিং দিচ্ছে, কি ট্রেনিং দিচ্ছে, অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। তো পুলিশ এসে দেখতেছে যে মানে লাইট নিবানো, মসজিদে সব কান্নাকাটি করতেছে, মানে শেষ সময় আমাদের মোনাজাত চলতেছে। তো কতটা মানে ভয়ঙ্কর ব্যাপার, যে বলতেছে এরা তো মারামারি করছে, মারামারি করে সম্ভবত কোনো বড় দুর্ঘটনা ঘটছে, এই জন্য কান্নাকাটি চলতেছে। লাইট জ্বালাইছে পুলিশ এসে, না জানে আমাদেরকে। আচ্ছা, তো লাইট জ্বালাই দেখে যে এরা তো সব মোনাজাতে, অবাক হয়ে গেছে। পুলিশ চলে গেছে, গিয়ে ভাইস চ্যান্সেলরকে বলছে যে আপনি আমাদেরকে এভাবে ক্ষমাখা কোনো ইনফরমেশন না ছাড়া কিন্তু তো খবর দিয়ে বলা আসলেন। হয় যে এটাও শিবিরের আমি একটা বলছি যে- পলিটিক্স, মানে এটার আড়ালে পলিটিক্স করে। সভ্যতার অনুষ্ঠান, যে ছেলেটা নামাজই পড়তো না সেই ছেলেটাকে আমরা তাহাজ্জুদ পড়াচ্ছি, এটার মধ্যে কি পলিটিক্স থাকতে পারে? তো এই পলিটিক্স থাকলে আপনি মানে তাদেরও করা উচিত, এরকম পলিটিক্স তারাও করুক না। যে একটা ছেলেকে ইউনিভার্সিটি, যে ছেলেটা মদ জুয়া নষ্ট হয়ে যাওয়ার কথা, সেই ছেলেটাকে আমরা মসজিদে 5 ওয়াক্ত সালাতের পরে তাকে তাহাজ্জুদ অভ্যস্ত করাচ্ছি, এটার মধ্যে কি পলিটিক্স? তো আমরা এটা বলতাম, ইফ দিস মিনস পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আপনি যদি এটাকে পলিটিক্স মনে করেন দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। নট এট অল যে আপনি ঠিক আছে পার্সেন্টেজ কত আমি জানি না, তারপরেও তো আপনাদের বিচ্যুতি লক্ষণীয়। সাম্প্রতিককালে যে শিবিরের এটা যে থাকে, ঘটনাটা, এটা থাকে। যে ধর্ষণ এবং একই সঙ্গে জানেন তো, আমি নামটা নাই বললাম, তাকে তো মানুষের সংগঠন হিসাবে বিচ্যুতি থাকবে, যেটা আপনি বললেন বিচ্যুতি থাকবে। তবে এই যেটা কুমিল্লার ঘটনা, এটা আমরা আজকেও সংসদে এটা প্রতিবাদ করেছি। দেখেন, রামিসার মতো একটা মানে হৃদয় বিতরক এবং মানে বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা, সেই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হলো না। বা আরও এই 3-4 দিনে অন্তত এরকম 10টা ঘটনা ঘটেছে। ঠিক আছে, আজকে আপনি পুলিশের এক পরিদর্শকের ঘটনা এসছে, কই সে ব্যাপারে তো স্বরাষ্ট্রমন্ত্রী তো উচিত ছিল সেই পরিদর্শকের মানে ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া, যে তার প্রশাসনের লোকদের দ্বারা ধর্ষিত হচ্ছে 12 বছরের একটা মেয়ে, তো সেটার ব্যাপারে তো স্টেটমেন্ট দিলেন না। আপনি এরকম একটা ইস্যু, যেটা এখন বলা যায় সাবজুডিসও না, প্রাইমারিলি সাবজুডিস, অর্থাৎ এখনো পুলিশের হেফাজতে আছে, জি, এবং সেই হেফাজতে থাকা অবস্থায় তার সাথে আমাদের কথা বলে দেওয়া হচ্ছে না, আইনজীবীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, পরিবারের কোনো সদস্যদের কথা বলে দেওয়া হচ্ছে, এবং যে ভিকটিম তার পরিবারের সদস্যদেরকেও তারা তাদের হেফাজতে রেখে দিয়েছেন, তাদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। তো এতটা সিক্রেসি মেনটেন করে কোনো প্লট তৈরি করা হচ্ছে না, এটা বোঝার তো কোনো উপায় নেই আমাদের কাছে। আমাদেরকে কথা বলতে দেন। আমরা শুনবো দর্শক, আমরা শফিকুল ইসলাম মাসুদের কথা আরো শুনবো। তার আগে নিচ্ছি ফ্যাক্ট চেকে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ, আর আজকের ফ্যাক্ট চেকের অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এমপি এবং জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য, কর্মপরিষদ সদস্য এবং একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণের তিনি সেক্রেটারি। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে বেনজির আহমেদ, যিনি পুলিশের আইজি ছিলেন, দুর্দান্ত প্রতাপশালী, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই পালিয়ে গিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে। উনি কিন্তু বিপদে পড়েছিলেন, ওনার দুর্নীতির খবর কিন্তু ওই সময় ফাঁস হচ্ছিল, জানি না তখন সরকারের ইন্ধনে সে দুর্নীতি করেছে, প্রভাব দেখিয়েছে, আবার শেষ দিকে সে আবার সরকারের গুডবুকে ছিল না। তিনি কিন্তু আজকে আরব আমিরাতে বা দুবাইয়ে আটক হয়েছেন এবং সেটি সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমরা একটু শুনি। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে এটা যে আসলে ডিটেইলিং তিনি দুর্নীতি মামলায় বলছেন, ডিটেলস, এবং উনি এখানে একটা জিনিস বলেছেন যেটা আমি সংক্ষেপ করে দেই, যে সরকারের ইচ্ছা দুর্নীতি দমন ব্যুরো প্রক্রিয়াটা আমি যদ্দূর জানি এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছিল। ভেরি গুড এবং সাধুবাদ জানাবার মতো সরকারের উদ্যোগে। কিন্তু আপনার কাছে একটি জানতে চাই, আপনি তো পার্লামেন্ট মেম্বার, এই যে আমাদের এস আলম, যিনি এই শুধুমাত্র এবং হচ্ছে এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে 1,13,245 কোটি টাকা পাচার করেছে, শুধু ইসলামী ব্যাংক থেকে। খেয়াল করেন, কিন্তু তার সম্পদ সাইপ্রাসে কিন্তু জব্দ করার জন্য সেখানকার আদালত নির্দেশ দিয়েছে, তার স্ত্রী, তার পরিবারের সদস্য। কিন্তু সে
তা নিয়ে কি আমরা কোনো বিবৃতি সংসদে আপনারা দাবি করেননি বা স্বরাষ্ট্রমন্ত্রী তো দেনওনি? কেননা ইনি যে অর্থ পাচার করেছেন, আপনি যদি ধরেন শুধুমাত্র এই একটা, আমি যদি আরেকটু বিস্তারিত যাই সেটা আপনাকে বলতে পারি, আমি আপনাকেও জানাতে চাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে বা বাংলাদেশের যে মানে সিআইডি বা অন্যরা যে হিসাব বের করেছে, তাতে যে পরিমাণটা দাঁড়িয়েছে সেই পরিমাণটা হচ্ছে অনেক, মানে সেটা উনি কতটা টাকা পাচার করেছেন সেটা কিন্তু আপনি খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ইউনিটের তো 2016 সাল থেকে সে যেটা করেছে, আপনার যে অর্থ পাচার করেছে সেটা আমাদের বাজেটের একটা বড় অংশ। এবং আমি একটু হিসাবটা একটু দেখেই বলি যে 1,75,000 কোটি টাকার মধ্যে ইসলামী ব্যাংকের যেটা 88,000 কোটি টাকা সে সরাসরি পাচার করেছে, 88,000 টাকা সরাসরি পাচার করেছে আপনি ইসলামী ব্যাংক থেকে। এবং এই হিসাবটা যদি আমরা আরও বলি যে সে কী করেছে, আমি এটা দেখাই আপনাকে। সে 22টি কোম্পানির মাধ্যমে প্রথম বিভিন্ন জায়গা থেকে এই ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে। আপনি খেয়াল করেন, আমি যদি নাম বলি, মানে হোলিস্টিক ইন্টারন্যাশনাল, হাই ক্লাস, ব্রিলিয়ান্ট বিজনেস, না মানে সে 22টি কোম্পানির মাধ্যমে নিয়েছে ইসলামী ব্যাংকের টাকা। আবার সেই ব্যাংকে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে, আবার সেখান থেকে টাকা তুলে পাচার করেছে। এই লুটেরাকে ফিরিয়ে আনার জন্য কোনো চেষ্টা কি আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের অবস্থানটা কি? আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা, আচ্ছা আপনার কথাটা শুনি, তার আগে আমরা মাসুদ ভাইয়ের একটু বক্তব্যটা দেখে আপনাদের অবস্থানটাও দেখি। জি, 28 লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই, পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে এনে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। জি, আপনি তো অনেকটা ক্লিয়ার করেছেন, বলতে থাকেন। আসলেই কি তাকে ফিরিয়ে আনা হচ্ছে? ফিরিয়ে যে আনা হচ্ছে এটা সর্বশেষ আপনি নিশ্চয়ই জেনেছেন যে সংসদে আমরা একটা নোটিশ করে এটার উপরে 1 ঘন্টা 20 মিনিট আলোচনা হয়েছে। এবং আমাদের বিরোধী দলীয় নেতা মির্জামাত ডাক্তার শফিকুর রহমান এ ব্যাপারে আর্থিক খাতে যে অব্যবস্থাপনা, এটার উপরে আলোচনার জন্যই আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। জি, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরে দেশবাসীর আর কোনো সন্দেহ থাকার সুযোগ নাই যে এই সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব এই এস আলমকে ফিরিয়ে আনার জন্য সকল প্রক্রিয়া তারা সম্পন্ন করে ফেলেছেন। জি, এখন এটা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে গ্রাহক যারা, তারা এই নিয়ে আন্দোলন করছেন। এবং আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলমান আছে। এবং প্রথম দিন যখন তারা গ্রাহকরা ইসলামী ব্যাংক টাওয়ার মতিঝিল দিলখুশাতে অবস্থান গ্রহণ করেছেন, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডিসি, সেই ডিসি সাহেব এই ব্যাপারে গ্রাহকদের উপরে, এটা কিন্তু পলিটিক্যাল কোনো বিষয় না, গ্রাহকরা সেখানে গিয়েছে, গ্রাহকদের উপরে গরম পানি নিক্ষেপ করা হয়েছে, তাদের রাবার বুলেট দিয়ে তাদেরকে আহত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা শুনেছি যে সেখানে গ্রাহকদের প্রায় মানে শতাধিক লোক আহত হয়েছে, অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছে। তো যখন আমাদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা, প্রশাসন তাদের ব্যাপারে কোনো ভূমিকা নিতে পারছে না, সেখানে গ্রাহকদের একটা মানে আন্দোলনে তারা লাঠিচার্জ করলো, শক্তি প্রয়োগ করলো। এবং আমরা যখন ডিসির সাথে কথা বলি, ডিসির পরে আমরা কমিশনারের সাথে কথা বললাম, আমাদের নেতৃবৃন্দ আইজিপির সাথে কথা বললো। তাদের কথায় আমাদের কাছে মনে হলো যে তারা এই কথাগুলো এবং মাঠ পর্যায়ে যেটা হচ্ছে, তারা বললেন যে এরকম হচ্ছে, এটা তো আমাদের নলেজে নাই। কিন্তু ডিসি যখন কথা বলে তখন আমরা বুঝলাম যে ডিসির নির্দেশে এই কাজগুলো হচ্ছে এবং ডিসি উপরের কোনো একটা লেভেলের নির্দেশে তিনি এই কাজগুলো করছেন। তো এটার দ্বারা আমরা তখন বুঝলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আমরা যখন মানে সংসদে এটা নিয়ে আলোচনা তুললাম, নোটিশ করে যখন এটা আলোচনা আসলো এবং স্পিকার মহোদয় এটা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা লম্বা আলোচনা তিনি আমাদেরকে নির্ধারণ করলেন, সেই সময় আমরা খেয়াল করলাম যে এটা 1 ঘন্টা 20 মিনিট না, একটা নির্দিষ্ট সময় তিনি দিলেন। সেই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যায় তিনি পরিষ্কার বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন, এই যে শেয়ারের কথা বললেন না, তিনি বললেন যে শেয়ার কিভাবে কিনেছেন, কারা কিনেছেন, এইটা বড় কথা না, শেয়ারের মালিক কারা এটা বড় কথা। সেই শেয়ারের মালিক কিন্তু তখন হয়েছে একেবারে সরাসরি ডিজিএফআই গিয়ে
বাধ্যতামূলকভাবে যে প্রথম আলো রিপোর্ট তো স্পষ্ট যে একটি ব্যাংক কিভাবে দখল হলো, একটা ব্যাংক কিভাবে দখল হলো, সেই ব্যাংকের দখলের গল্প তারা লিখেছেন। সেই গল্প দ্বারা মানে পরিষ্কার হয়েছে এবং সেটা তো কেউ প্রতিবাদও করে নাই। তার মানে স্পষ্টতই যে সালাউদ্দিন সাহেব, এবং আপনি তো আমরা এটাও জানেন যে সালাউদ্দিন সাহেব যখন গুম থেকে ফেরেন দেশে ফিরে তিনি বলেছেন যে তার 4টা গাড়ি আছে, 4জন ড্রাইভার আছে। তো 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকলে আপনাকে সালাউদ্দিন সাহেবের কেন এস আলমের গাড়িতে উঠতে হলো, সেটা নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছে যে এস আলমের গাড়িতে আপনাকে রিসিপশন নিতে হয়েছে কেন। আমরা সেটা যখন ধরেছি তিনি এটা ব্যাখ্যা দিলেন যে আমি বুঝতে পারি নাই কোন গাড়িতে উঠে গেছি, তখন আমার শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আপনি শারীরিক মানসিক অবস্থা ঠিক ছিল না, তাহলে তো আপনি আপনার 4টা গাড়ি কোনোটাতে উঠাবেন? আপনি তো ওঠেন না, আপনাকে কেউ না কেউ উঠিয়েছে। তো যারা উঠিয়েছে তারা তো দেখে শুনে উঠিয়েছে। তো সেই জায়গায় এরকম অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত হওয়ার মানুষের মধ্যে এটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে এই সরকার, এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা, এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি আলোচনা যখন হয়, আলোচনায় যখন প্রধানমন্ত্রীও টেবিল চাপড়িয়ে ওটাকে সমর্থন করেন, তখন আমাদের বুঝতে হয় বা এদেশের মানুষকে ধারণা করতে হয় যে গোটা সরকার প্রশাসন যন্ত্র এটার সাথে জড়িত। তো জড়িত কেন? জড়িত হচ্ছে যে ইসলামী ব্যাংকের এরকম একটা উত্থান, এবং তাদের ভাষায় আমরা বলেছি, আমিরে জামাত আমাদের সেদিন বক্তব্যে বিরোধী দলের নেতা বলেছেন যে একটা সময় আবুল বারাকাত সাহেব জঙ্গি অর্থনীতির কথা, মৌলবাদী অর্থনীতির কথা বলেছিলেন। আজকেও তারা এই ধারাবাহিকতায় মনে করেন যে জামাতকে দুর্বল করতে হলে, এটা একটা মানে কাল্পনিক ধারণা আর কি, যে জামাতকে দুর্বল করতে হলে জামাতের অর্থনীতিকে শেষ করতে হবে। এই ধারাবাহিকতায় আপনি খেয়াল করেছেন যে এরকম একটা জায়গা থেকে মানুষের এখন পারসেপশন তৈরি হয়েছে যে একই প্রক্রিয়া তারা 8 দিন হাসপাতালকে বন্ধ করেছে। কি কারণে? যে এখানে ইসলামপন্থীদের, এখানে মানে সাধারণ মানুষের একটা মানে সেবা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা অপরাধীযুক্ত তাদের তো শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি হওয়া দরকারের মধ্য দিয়ে কি একটা লাইসেন্স বাতিল হয়ে যাবে? আপনি ঢাকা মেডিকেল এরকম ঘটনা ঘটে নাই, এবার কি এরকম ঘটনা ঘটে নাই, এবং এই যে হামে এতগুলো শিশু আমাদের মারা গেল, তার জন্য কি পানিশমেন্ট হয়েছে? কতজন ডাক্তারের চাকরি গেছে? কোন হাসপাতাল বন্ধ হয়েছে? তো সেটার জন্য তো আমাদের কয়েক শত শিশু মারা গেল, এখানে 6 জন শিশু মারা গেছে। নিঃসন্দেহে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এটার জন্য আমরা আমিরে জামাত, বিরোধী দলের নেতা এটার শাস্তি চেয়েছেন, আইনগত পদক্ষেপ চেয়েছেন। কিন্তু আইনগত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা যখন তার, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন যে আমার কাছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছেন, তো কোটি কোটি টাকা নিয়ে ওনার কাছে ঘুরেছেন, এরপরে উনি এটা বন্ধ করেন। আমরা একটু সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা দেখে নিই যে সংসদে আপনাদেরকে তিনি কি বলেছেন, একটু দেখি অল্প সংক্ষেপে যদি দেখানো সম্ভব। বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। আচ্ছা, বুঝতে পারছি উনি কি বলছিলেন। এবং আরো একটি বিষয় বলি, উনি কিন্তু অভিযোগ করেছেন যে 11,000 কোটি টাকা মানে এই সময় ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে এর ভিতরে 11,000 কোটি টাকা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হয়েছে। আর নাবিল গ্রুপের উনি নাম উল্লেখ করেছেন যে 700 কোটি টাকা ঋণ নিয়ে নির্বাচনী তহবিল ব্যবহারের গুঞ্জন রয়েছে। জামায়াত কি ইসলামী ব্যাংক থেকে কোনো নির্বাচনী তহবিল পেয়েছে? সোজা প্রশ্ন, প্রশ্নই ওঠে না। এটা তো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ব্যক্তিগতভাবে উনি সালাউদ্দিন সাহেবকে একটা মেডেল উপহার দিবেন, সোনার মেডেল। হ্যাঁ, সেটা সোনার হোক রূপার হোক, সেটা কিন্তু সংসদে মানে এই বক্তব্য তো আপনি জানেন এটা রেকর্ড করা আছে। এটা চ্যালেঞ্জ নিতে চাইলে তো এটা পরের দিনই বা ওই দিনই ওনাকে বলতে হতো, বলেন নাই তো। আমিরে জামাত ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে এটা যদি প্রমাণিত হয় তাহলে ওনাকে একটা মেডেল উপহার দেব। আর একটা হচ্ছে বাঁচানোর জন্য এত চেষ্টাটা কেন? আমরা না, ইসলামী ব্যাংকে বাঁচানোর জন্য ইসলাম সাহেবকে ধরেন, বেনজিরকে যদি এখান থেকে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের প্রক্রিয়ায় যদি ওখানে দুবাইতে আটক করা যায়, ইসলাম তো প্রকাশ্য, তাকে কেন আটক করা যাবে না? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ওখানে বলেন আর কি যে দুষ্ট লোকেরা বলে এটা জামাতকে দেওয়া হয়েছে। তো দুষ্ট লোকেরা এখন এরকম কিছু ভালো মানুষও আছে, সেই লোকেরা বলে যে আওয়ামী লীগ ইসলামকে যেহেতু ব্যবহার করে খেয়েছে, তো এখন তাদের জায়গায় বিএনপি আসছে, বিএনপিও মনে করে যে ওই একে ইসলামকে ব্যবহার করে যদি আমরা না খাইতে পারি তাহলে আমরা কি করলাম?
তা আমাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বের জায়গা থেকে ওনারা মনে করেন ওই এসালম যদি আওয়ামী লীগকে দিতে পারে তাহলে আমাদেরকে দিতে পারবে না কেন? সেই জন্য তাদের এসালমকে দরকার, যে এখন যে টাকাটা আছে, এই বিএনপি যেদিন বক্তব্য দিয়েছে আমির খসরু মাহমুদ অর্থমন্ত্রী, সেই বক্তব্যের পরের দিন থেকে টাকা তোলার হিড়িক শুরু হলো কেন? যেদিন বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, তো নিরাপদ হবে এই বক্তব্যের পরে তো লোকদের আরও অ্যাকাউন্ট খোলার কথা, অথচ আমরা দেখলাম তারপরে প্রায় 3,000 কোটি টাকা উত্তোলন হয়ে গেল। আবার টাকা দিয়েছে সরকার, হ্যাঁ আবার টাকা দিয়েছে, 2200 কোটি হ্যাঁ, টাকা। তার মানে এটা তারা প্রুভ করেছে, এটা এই যুক্তিটাকে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ টাকা উত্তোলন হয়েছে, তারল্য সংকট তৈরি হয়েছে, এখন বাংলাদেশ ব্যাংকে তার পাশে দাঁড়াতে হয়েছে। তো বিএনপি এরকম বক্তব্য দেওয়ার পরে তো টাকা তোলার কথা না, জামায়াতের লোকজনই কি ডিপোজিট বাড়ার ইসলামী কথা। ব্যাংকের গ্রাহক, এর বাইরে নাই? অবশ্যই আছে, হিন্দুর আছে না? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, অন্য পার্টি আছে, মানে হিন্দু আছে। আপনি দেখেছেন যে এখানে মহিলারা এসছে সব বোরকা পরা, তো সব বোরকা পরা লোকটা কি জামাতের? এখন এই জামাত ও ফোবিয়া তো ছিল শেখ হাসিনার, কথায় কথায় জামাত, কোনো সংগঠন একটা তৈরি হলে এটা জামাতের একটা উইং, কোথাও কিছু করলে এটা জামাত করেছে, এইটা তো অভ্যাস ছিল শেখ হাসিনা। এটা করতে 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 শেখ হাসিনা শেষ পর্যন্ত বিদায় হয়ে গেল দেশ থেকে। এখন আবার নতুন করে ওই একই সুর তৈরি হয়েছে, সব কিছুতে জামাত। কারা করছে? নতুন এই নব্য শেখ হাসিনার অনুসারী হিসাবে যারা নিজেদেরকে উপস্থাপন করার চূড়ান্ত চেষ্টা করতেছেন। আমরা বলি যে আপনারা শেখ হাসিনা হয়েন না, কিন্তু ওনারা চূড়ান্ত চেষ্টা করতেছেন। বরং শেখ হাসিনা যেখান থেকে শেষ করেছেন, আমাকে আজকে একজন বলতেছিলেন যে শেখ হাসিনা 17 বছরে শেখ হাসিনা হয়েছেন, আর এখন যারা আছেন তারা 3 মাসে শেখ হাসিনাকে অতিক্রম করার চেষ্টা করতেছেন। ওনার দিকে থামান। আমরা বললাম যে আমরা চেষ্টা করতেছি যে ভাই আর নতুন কোনো শেখ হাসিনা যেন তৈরি না হয়, কিন্তু এত প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন যে শেখ হাসিনা যেখান থেকে শেষ করে গেছেন ওনারা দয়া করে ওখান থেকে শুরু করেছেন। তাহলে দলীয়করণের জায়গায় শেখ হাসিনা 17 বছরে যে উদাহরণ পেশ করেছেন, ওনারা এই 4 মাসে তার উদাহরণ তো ছাড়িয়ে গেছেন। শেখ হাসিনা ভারতে, কিন্তু আপনার যে কথা শুনছি শেখ হাসিনার আদর্শ বাংলাদেশে এখনো চর্চা শেখ হচ্ছে। হাসিনা তো কোনো ব্যক্তি না, এটা তো একটা রেজিম, এটা তো একটা আইডিওলজি, এবং সেই আইডিওলজি ধারণ করার জন্য লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে, এবং এটা তো দুর্ভাগ্যজনক। আমাদের দেখেন আজকে বক্তব্য দেওয়া হচ্ছে যে আমাদের বেনজিরকে তারা ক্রেডিট নিচ্ছে, তো এটা তো ইন্টারপোল তাদের ইসের মাধ্যমে তারা এই ব্যবস্থা করেছে, এটা সরকারের তো কোনো কৃতিত্ব নাই। দ্বিতীয় হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কথা বলতে হবে যে শেখ হাসিনার ব্যাপারেও আমাদের এরকম একটা চেষ্টা চলমান আছে। আমরা কি চেষ্টা দেখতে পাচ্ছি? বরং দেখতে পাচ্ছি সে ভিডিও কলে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য পত্রিকায় ওখানকার সাক্ষাৎকার চলতেছে, সেই সাক্ষাৎকার আমাদের দেশে মিডিয়া। আমাদের তো লজ্জা থাকা উচিত যে যেখানে আজকের বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে বাংলাদেশে মিডিয়ায় কোনো বক্তব্য প্রচার হবে না, এই সিদ্ধান্ত এই যে শেখ হাসিনা নিয়েছিল, সেই শেখ হাসিনা খুনের আসামি, সে এখন ফাঁসির আসামি। জনাব তারেক রহমান তো ফাঁসির আসামিও হন নাই, তার আগেই তো তার বক্তব্য প্রচার ও নিষেধাজ্ঞা এই দেশে হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আইনমন্ত্রী কি এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? করেন নাই। এখন বর্তমান সময়ে বিএনপির কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ কোনো সমস্যা না, সমস্যা হলো জামাত ইসলামী। শুনবো আপনার কথা, আরো শুনবো দর্শক। আমরা ডক্টর শফিকুর রহমানের কথা আরো শুনবো, তার আগে ফ্যাক্ট চেকে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের আজকের অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, এবং উনি জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। আপনি জানেন যে দুদিন আগেই ভারতের আমাদের বাংলাদেশে নিযুক্ত যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকা এসছেন, বাংলাদেশে এসেছেন। উনি এসেছেন সড়ক পথে, এবার খুব এসে তিনি বলছেন যে বাংলাদেশে তো মনেই হচ্ছিল না যে তিনি বাংলাদেশে এসেছেন, পরে সাইনবোর্ড দেখে। ভেরি গুড। কিন্তু তিনি কিছু কথা বলেছেন, এটি নিয়ে আপনারাও কথা বলেছেন, জামায়াতের আমির কথা বলেছেন, এদিকে সম্ভবত তথ্যমন্ত্রীর কথা আমি দেখেছি, তিনিও বলেছেন যে এটা ওইভাবে গ্রহণযোগ্য না, ব্যাখ্যা দেওয়া উচিত। আমরা একটু শুনি, পুরোটা না শুনতে পারলেও তিনি কি বলেছেন দেখি। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আচ্ছা, আলাদাভাবে আমি ভাবছি না। জি, আমরা আরো উনি কথা বলেছেন, সেটি বিস্তারিত নাইবে শুনলাম। তিনি বললেন যে একই আশা আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, দুইজনে মানে দুই দেশ মিলে শক্তি, দুইজনে মিলে শক্তি, ওটা আসল শক্তি, অনেক কথা বললেন। কিন্তু ওই দিনই কিন্তু আবার সীমান্তে হত্যার ঘটনা ঘটছে।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এই কথার ভেতরে উনি একজন নন পলিটিক্যাল, এই প্রথম কিন্তু কূটনীতিককে না দিয়ে একজন পলিটিক্যাল নেতাকে দিয়েছেন। তার এই কথার কিন্তু স্পষ্টই ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতের আমির, ওদিকে তথ্যমন্ত্রী কথা বলা হচ্ছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো বিবৃতি বা কিছুই দেখিনি। আপনি কিভাবে দেখেন এটাকে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আপনি দেখবেন না, বরং এর আগে সীমান্তের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ করা বক্তব্য আমি দেখেছি যে আমরা 13-14টা কনসার্ন পেপার বা নোটিশ করেছেন ভারতকে। ভারত এ ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব দেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যখন এই কথা বলতেছেন ত্রিবেদী সাহেব, তখন কিন্তু তার আগেও কয়েকজনকে হত্যা করা হয়েছে সীমান্তে, তারপরেও গতকাল এবং আজকেও হত্যা করা হয়েছে। এই যে ওনার বক্তব্য এবং সীমান্তে যে অবস্থা, তার সাথে কোনো মিল নেই। মিল আছে এই অর্থে যে ওনার বক্তব্য মূলত এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। যদি আমার দেশ শিরদাঁড়া উঁচু করা বা শিরদাঁড়া মজবুত করা পররাষ্ট্র মন্ত্রণালয় হতো, তাহলে একটা দেশের উচিত ছিল এই এখন যিনি হাইকমিশনার আছেন তাকে তলব করে এ ব্যাপারে জানতে চাওয়া। এবং বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সেই কথাই বলা হয়েছে যে এটার ব্যাখ্যা দেওয়া উচিত, যে উনি কী বোঝাতে চেয়েছেন। এক আকাশ এক বাতাস, ওনার মনে হয় না উনি আর একটা দেশে এসেছেন। এটার তো কোনো ভিত্তি নাই, এটা তো যৌক্তিক কথা না। যৌক্তিক কথা, এত আন্তরিক কথা থাকলে আমাদের সীমান্তে এই অবস্থা কেন? আমাদের সীমান্তে প্রতিদিন হত্যা হচ্ছে কেন? আমাদের সীমান্তে সেই ফেলানি হত্যার পরবর্তী ধাপগুলো কি? আমাদের শুধুমাত্র 25 সালে 30 থেকে 34 জনকে হত্যা করা হয়েছে। গত 10 বছরে হত্যা করা হয়েছে 300 থেকে 350 জনকে। কোনোটার বিচার কি আমরা করতে পেরেছি? সাম্প্রতিক সময় পুশ-ইন, যেটা পুশব্যাক আছে। পুশ-ইন যদি করতে হয় তার তো সবার আগে পুশ করতে হবে শেখ হাসিনাকে। সবার আগে তো খুনি এবং ফাঁসির আসামি, তাকে তার আশ্রয় দিয়ে রেখেছে। একটা দেশের সাথে সম্পর্কের তলানিতে যাওয়া এতটুকুই যথেষ্ট যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে তারা আশ্রয় দিয়ে রাখছে না, শুধু সেখানে সাংবাদিকদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন এবং সেটা পাবলিশড হচ্ছে। একটা দেশের সাথে কতটা মানে অমর্যাদাকার সম্পর্ক থাকলে এটা করা সম্ভব, যে তারা এক কথায় বলতে হবে যে তারা বাংলাদেশের আসামি, দণ্ডপ্রাপ্ত খুনি, ফাঁসির আসামিকে তারা প্রশ্রয় দিয়ে রেখেছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত যে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এই গুলি করা, আমাদের ভাইদেরকে হত্যা করার সাথে ভারতের সব মানুষ, বলবো না স্টেট, আমি বলবো না, বলবো যে সেখানের যে সরকার, মোদী সরকার পুরোপুরিভাবে জড়িত। এবং আমাদের দেশে সেই সময় লোকেরা বলতো যে আমরা 2024 জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করি নাই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এবং সেই সময় হেলিকপ্টারে যে ছাদ থেকে, আমাদের এখনও ভিডিওস আপনাদের কাছে, আমাদের কাছে আছে, ছাদ থেকে কতিপয় লোকদেরকে লুঙ্গি পরা অবস্থায় অথবা বিভিন্ন অবস্থায় যে ছাদ থেকে তুলে নেওয়া হয়েছিল, প্রকাশিত হয়েছে যে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রশাসনের লোকেরা এসে এই হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত। আমরা একদমই সেরকম একটা রাষ্ট্রে এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থাকবে, আর সেখানকার হাইকমিশন এসে আকাশ এক বাতাস এক, আমরা একসাথে আছি এবং আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা, আমাদের লালন পালনের ব্যবস্থা তারা করবেন। এতটা দমভুক্তি করার পরও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ডেকে এটার কৈফিয়ত চাইতে পারে না। এটার দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসলে কিছু নাই। অসংখ্য থেকেও ধন্যবাদ। থাকে, তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ে কথা বলার মতো কোনো হিম্মত তাদের নাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। দর্শক, আপনারা জানেন যে প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয় এবং আগামী রবিবার একই সময়ে প্রচারিত হবে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।